আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভার্চুয়াল ক্লাসে আমি তোমাদের জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করব, থিওরি অফ নলেজ। এটা যারা সাইকোলজির স্টুডেন্ট বা যারা তোমার ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেটের বিষয়ে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে এই ক্লাসটা খুবই সহায়ক হবে, খুবই প্রয়োজনীয় বলে আমি বিশ্বাস করি। তো এই ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমরা শুনবে প্রথম থেকে। অ্যাকচুয়ালি আমরা নলেজ বলতে কি বুঝি? জ্ঞান, নলেজ বলতে তো আমরা সবাই পরিচিত আর কি, যে নলেজটা আমরা কি বলি। নলেজ, এই যে নলেজ, নলেজ বলতে আমরা কি বুঝি বা নলেজ এর অ্যাকচুয়ালি প্রকৃতিটা কি, হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ ইটস নেচার, ঠিক আছে? হোয়াট ডাজ কনস্টিটিউট দ্য ফান্ড অফ নলেজ, what does constitute the body of knowledge, ঠিক আছে? what are the sources of knowledge, what are the types of knowledge, নলেজের উৎসগুলো কি কি, নলেজের কত রকমের হয়, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। নলেজ সম্পর্কে আমাদের ধারণা প্রত্যেকের থাকা দরকার। অ্যাকচুয়ালি তোমার দেখবা ফিলোসফির একটা ব্রাঞ্চ আছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মিনস হচ্ছে থিওরি অফ নলেজ, জ্ঞান তত্ত্ব। এপিস্টেমোলজি এই শব্দটা গ্রিক শব্দ, দুটো শব্দের কম্বিনেশন থেকে এসেছে। একটা হচ্ছে এপিস্টিম, এপিস্টিম, আর একটা হচ্ছে লগোস। গ্রিক শব্দ এপিস্টিম এবং লগোস থেকে এসেছে। এপিস্টিম মানে হচ্ছে নলেজ, এপিস্টিম মানে হচ্ছে নলেজ, আর লগোস মানে হচ্ছে সায়েন্স, ঠিক আছে? তাহলে যে সায়েন্সে, যে বিদ্যায় এই নলেজ নিয়ে আলোচনা করা হয় সেটা কি আমরা বলছি এপিস্টেমোলজি। তাহলে এপিস্টেমোলজি তোমার এই যে এপিস্টিম মিনস হচ্ছে নলেজ আর লগোস মিনস হচ্ছে সায়েন্স, এখান থেকে এপিস্টেমোলজি, সেখান থেকে আমরা জ্ঞানের বিভিন্ন থিওরি সম্পর্কে জানতে পারবো। তো এখানে দেখো এপিস্টেমোলজি যেটা জ্ঞান তত্ত্ব তোমার, অ্যাকচুয়ালি নলেজ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, তো নলেজ মিনস এ কাইন্ড অফ স্টেটমেন্ট অর এ সেন্টেন্স অর এ প্রপোজিশন। তাহলে এক ধরনের সেন্টেন্স বা এক ধরনের স্টেটমেন্টকে আমরা নলেজ বলছি। তাই বলে কি যে কোনো স্টেটমেন্ট প্রপোজিশনকে নলেজ বলতে পারবো? এ সেন্টেন্স অর প্রপোজিশন will be regarded as a knowledge when the proposition, when the sentence, when the statement will be true, valid and justified and acceptable with the passage of time, ঠিক আছে? যেমন হয়তো বললাম যে নিউ দিল্লি ইজ দ্য, নিউ দিল্লি একটা এক্সাম্পল দিচ্ছি, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিস ইজ এ স্টেটমেন্ট অর এ সেন্টেন্স অর এ প্রপোজিশন। তাহলে এটাকে দেখো, এটা কিন্তু নতুন দিল্লি ভারতের রাজধানী, এটা হচ্ছে ভ্যালিড একটা স্টেটমেন্ট, এটা ট্রু, এবং এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল অ্যান্ড জাস্টিফাইবল উইথ দি প্যাসেজ অফ টাইম। এটি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সবাই এটা স্বীকার করে যে নতুন দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নলেজ, ঠিক আছে? ঠিক একই রকমভাবে তোমার হয়তো বললাম যে নয়ে নবগ্রহ, আমরা প্রাইমারি স্টেজে বাচ্চাদের পড়াতাম আগে যে নয়ে নবগ্রহ, সোলার সিস্টেমে 9টা গ্রহ আছে, তার জন্য আমরা বলি নয়ে নবগ্রহ। কিন্তু 1930 সালে যখন প্লুটো 1930 সালে যখন প্লুটো গ্রহটা আবিষ্কার করা হয়েছিল, তখন সৌরজগতের টোটাল প্ল্যানেটসের সংখ্যা 9টা হয়েছিল। হ্যাঁ, কিন্তু 2006 সালে তোমার প্লুটো গ্রহটাকে কিন্তু গ্রহের যে স্ট্যাটাস
সেটা থেকে মানে বাদ দেওয়া হয়, তখন থেকে আমাদের গ্রহের সংখ্যা 9টা আর নেই, 8টা আছে। তাহলে এই যে 9 নবগ্রহ, এই বাক্যটা কিন্তু এখন এটা বৈধ না বা এটা গ্রহণযোগ্য না, এটা ট্রু ও হচ্ছে না, ঠিক আছে? তাহলে 9 নবগ্রহ এটা কিন্তু আর নলেজ এখন হচ্ছে না আর কি। তাহলে যে বাক্যগুলা বা যে সেন্টেন্সগুলা যা বা বিবৃতিগুলা তোমার সত্য হবে, বৈধ হবে এবং গ্রহণযোগ্যতা যাদের থাকবে, ঠিক আছে, সেইগুলো একমাত্র হচ্ছে নলেজ। তাহলে এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড ইনফরমেশন? জ্ঞান এবং ইনফরমেশন আমরা তথ্য বলি, তাই না? বা আরও এক ধরনের কথা আছে তত্ত্ব। তত্ত্ব, তথ্য এবং জ্ঞান, এর মধ্যে একটু পার্থক্য আছে তোমার। তাহলে ইনফরমেশন কি? এটা এক ধরনের স্টেটমেন্ট, এক ধরনের মানে প্রপোজিশন। সেই ইনফরমেশন মে বি ট্রু অর আনট্রু, মে বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, ঠিক আছে? এর অ্যাকসেপ্টেবিলিটি থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে ইনফরমেশন যখনই ভ্যালিড হবে, ট্রু হবে এবং অ্যাকসেপ্টেবল হবে, তখন সেই ইনফরমেশনটা নলেজে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ইনফরমেশন ভ্যালিড হতে পারে, ইনভ্যালিড হতে পারে, ট্রু হতে পারে, আনট্রু হতে পারে, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল হতে পারে আর রিজেক্টেবল হতে পারে। কিন্তু নলেজ কখনোই তোমার ইনভ্যালিড হবে না, নলেজ কখনোই আনট্রু হবে না, কখনোই আনজাস্টিফাইড হবে না এবং কখনোই রিজেক্টেবল হবে না। তাহলে নলেজ আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। আরও একটা কথা আছে এখানে, থিওরি আমরা বলি তত্ত্ব। থিওরি মানে তত্ত্ব বলি, থিওরি মানে ভার ফর্ম হচ্ছে থিওরাইজ, মানে তত্ত্ব দেওয়া বা তত্ত্ব তৈরি করা বা কোনো একটা এক্সপ্লানেশন দেওয়া, কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া, সেটাকে থিওরি আমরা বলছি। তাহলে এই থিওরিটা তো উইথ দি প্যাসেজ অফ টাইম এটাও চেঞ্জেবল, এটা পরিবর্তন হতে পারে, হ্যাঁ। তাহলে থিওরিও মানে একটা ব্যাখ্যা, এক্সপ্লানেশন, সেটা আজ ট্রু আছে, সেটা হয়তো কিছু সময় পরে আবার সেটা অসত্য হয়ে গেল, তখন সেটার নলেজ থাকবে না, ঠিক আছে? তো এখানে এই নলেজ সম্পর্কে ধারণা মোটামুটি ক্লিয়ার হচ্ছে আশা করছি। এবার আমরা জানবো, দেখো নলেজের মানে নলেজ কত রকমের হয়, টাইপস অফ নলেজ। টাইপস অফ নলেজ, টাইপস অফ নলেজ আর কাইন্ডস অফ নলেজ নিয়ে আমরা আলোচনা করবো। এবার কত রকমের জ্ঞান হতে পারে নলেজ? ধরে 1 নম্বর আমরা বললাম যে প্রপোজিশনাল নলেজ। প্রপোজিশনাল নলেজ বা প্রপোজিশনাল নলেজকে আমরা দ্যাট টাইপ নলেজ বলি, ঠিক আছে? প্রপোজিশনাল নলেজ হচ্ছে দ্যাট টাইপ নলেজ বলছে। তাহলে প্রপোজিশনাল নলেজ ইজ এক্সপ্রেসড ইন স্টেটমেন্টস, একটা বিবৃতির মাধ্যমে মানে প্রপোজিশনাল নলেজকে প্রকাশ করা হয়। আমরা সবাই জানি যে, এই যে থেকে যেটা বলছি, আমরা সবাই জানি যে নেতাজি ওয়াজ এ গ্রেট কমান্ডার ইন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তাহলে ভারতীয় সেনাবাহিনীতে একটা মানে বিরাট একটা সেনাবাহিনীর মানে পদে নেতাজি সুভাষচন্দ্র ছিলেন, এটা আমরা সবাই জানি। তাহলে এই জ্ঞানটাকে আমরা বলছি প্রপোজিশনাল নলেজ, ঠিক আছে? তাহলে প্রপোজিশনাল নলেজকে স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়, বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়, সেই জন্য এটাকে দ্যাট টাইপ অফ নলেজ বলা হয়, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল যদি দিই, সোডিয়াম ক্লোরাইড ডিজলভস ইন ওয়াটার, একটা এক্সাম্পল দিছি। তো সোডিয়াম ক্লোরাইড জলে বিগলিত হয়, সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়, সোডিয়াম ক্লোরাইড ডিজলভস ইন ওয়াটার। তাহলে এইটা হচ্ছে তোমার একটা প্রপোজিশনাল নলেজ। আরও প্রপোজিশনাল নলেজের এক্সাম্পল হয়তো বললাম যে ব্যাচেলর আর আনম্যারিড পারসন, ব্যাচেলার্স আর আনম্যারিড পারসনস, যারা ব্যাচেলার তারা হচ্ছে তোমার অবিবাহিত মানুষ। এটা এক ধরনের তোমার প্রপোজিশনাল নলেজ, যেগুলো স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়, সেগুলো প্রপোজিশনাল নলেজ।
আর একটা যদি বলি যে I know that ice ice melts, তো এখানে বললাম যে আইস melts on heating, এরকম একটা বাক্য বলা হলো যে আমি জানি যে বরফ তাপ প্রয়োগে মানে বিগলিত হয়, গলে যায়, তাপ প্রয়োগে বরফ গলে যায়। তাহলে এগুলো হচ্ছে তোমার সব প্রপোজিশনাল নলেজ। ঠিক আছে, প্রপোজিশনাল নলেজ হলো। এবার 2 নম্বর দেখো, দুই নম্বর নলেজ হচ্ছে তোমার প্রসিডিউরাল নলেজ। প্রসিডিউরাল প্রসিডিউরাল নলেজ। এই প্রসিডিউরাল নলেজ কাকে বলে? প্রসিডিউরাল নলেজকে হাউ টাইপ অফ নলেজ বলা হয়। হাউ টাইপ অফ নলেজকে প্রসিডিউরাল নলেজ বলা হয়। তাহলে প্রসিডিউরাল নলেজ মিনস হাউ টু ডু সামথিং, হাউ টু ডু থিংস, কীভাবে কোনো জিনিস করতে হয় এই সংক্রান্ত যে মানে জ্ঞান, সেটাকে আমরা প্রসিডিউরাল নলেজ বলছি। যেমন একটা এক্সাম্পল যদি দিই তোমার, যে আই নো হাউ টু প্লে দ্য পিয়ানো, একটা এক্সাম্পল দিলাম যে আই নো হাউ টু প্লে দ্য পিয়ানো। পিয়ানো কিভাবে বাজাতে হয় সেটা আমি জানি। তাহলে এই পিয়ানো বাজানোর যে একটা মানে জ্ঞান, সেটা কিন্তু তোমার প্রসিডিউরাল নলেজ। ঠিক আছে, তারপরে হয়তো বললাম দে নো হাউ টু সুইম, তারা জানে কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে সাঁতার কাটা যে জানা আর কি, সাঁতার কাটার যে জানার বা দক্ষতা, সেটাও কিন্তু তোমার প্রসিডিউরাল নলেজ। ঠিক আছে, বা এখানে আরও একটা এক্সাম্পল যদি দিই, যে হাউ টু স্পেল দ্য ওয়ার্ড অ্যাপিল, হাউ টু স্পেল দি ওয়ার্ড অ্যাপিল, এই অ্যাপিল শব্দটা কীভাবে স্পেল করতে হয়, বানান করতে হয়, এটাও হচ্ছে তোমার প্রসিডিউরাল নলেজ। এবার থার্ড টাইপ অফ নলেজ আমরা জানবো, থার্ড টাইপ অফ নলেজ দেখো, এটাকে আমরা ডিরেক্ট নলেজ বলছি। থার্ড টাইপ অফ নলেজ হচ্ছে তোমার ডিরেক্ট নলেজ, প্রত্যক্ষ জ্ঞান যেটাকে আমরা বলি ডিরেক্ট নলেজ। তাহলে ডিরেক্ট নলেজ হচ্ছে মানে কারোর যে মানে মেন্টাল স্টেট, কারোর যে মানসিক মানে একটা মানে অবস্থা, মেন্টাল স্টেটের উপর ডিপেন্ড করে ডিরেক্ট নলেজটা হয় তোমার। মানসিক জ্ঞানকে আমরা অনেক সময় বলে থাকি ডিরেক্ট নলেজ হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। ঠিক আছে, প্রত্যক্ষ জ্ঞান আমরা বলি না, এই বিষয়ে তার প্রত্যক্ষ জ্ঞান আছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে ডিরেক্ট নলেজ। এবার নাম্বার ফোর হচ্ছে প্রায়োরি নলেজ। প্রায়োরি নলেজ, প্রায়োরি মানে কি? প্রায়োরি মানে হচ্ছে তোমার বিফোর, প্রায়োরি মিনস বিফোর। তাহলে প্রায়োরি নলেজ বলতে আমরা কি বুঝি? প্রায়োরি নলেজকে আমরা তোমার ম্যাথমেটিক্যাল নলেজও বলে থাকি, এটাকে আবার আমরা অনেক সময় বলে থাকি ম্যাথমেটিক্যাল নলেজ। ম্যাথমেটিক্যাল নলেজ বলছি।
তাহলে প্রায়োরি নলেজ আর ম্যাথমেটিক্যাল নলেজ, এই নলেজ দেখো এই জ্ঞানের বা এই ধরনের জ্ঞান যে প্রায়োরি নলেজ, এর যে ভ্যালিডিটি বা এর যে মানে অ্যাকসেপ্টেবিলিটি, এটা তোমার যাচাই করা হয় ভেরিফিকেশনের আগে। হ্যাঁ, যে ধরনের জ্ঞানের বৈধতা, সত্যতা, গ্রহণযোগ্যতা ভেরিফিকেশনের আগেই তোমার এটা মানে ভেরিফিকেশনের আগে এটাকে নির্ণয় করা হয়, সেটাকে আমরা বলছি তোমার প্রায়োরি নলেজ বা ম্যাথমেটিক্যাল নলেজ। একটা এক্সাম্পল যদি দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হয়তো বললাম যে 2 and 2 and 2 make 4, 2 আর 2 4 হয়। বা হয়তো বললাম তোমার যে a square has 4 equal sides। a স্কোয়ার মানে একটা বর্গক্ষেত্রের 4টি সমান বাহু আছে। a স্কোয়ার হ্যাজ 4 ইকুয়াল সাইডস। এটা ম্যাথমেটিক্যাল নলেজ, ঠিক আছে, বা এটাকে আমরা প্রায়োরি নলেজ বলছি। প্রায়োরি মানে পূর্ব আর কি, বিফোর, ঠিক আছে। তাহলে যে জ্ঞানের তোমার ভ্যালিডিটি, ট্রুথফুলনেস বা ফলসিটি, এটাকে আমরা আগেই থেকে এটাকে নির্ধারণ করে নিই, সেটাকে আমরা প্রায়োরি নলেজ বলি। বা এই যে প্রায়োরি নলেজ যে স্টেটমেন্টগুলোর কথা বলা হলো, এগুলিকে তোমার অ্যানালাইটিক্যাল প্রপোজিশনও বলা হয়। অ্যানালাইটিক্যাল প্রপোজিশন। অ্যানালাইটিক্যাল প্রপোজিশন বলছি কিসের জন্য অ্যানালাইটিক্যাল প্রপোজিশন বলা হচ্ছে? কারণ হচ্ছে এটা অ্যানালাইটিক্যাল প্রপোজিশন সেই প্রপোজিশন বা সেই ধরনের স্টেটমেন্টকে আমরা বলবো যে ধরনের স্টেটমেন্টকে যদি নেগেটিভ করা হয়, বা যে ধরনের স্টেটমেন্টের বা যে প্রপোজিশনের মানে নেগেটিভ ফর্মটা এটা স্ববিরোধী হবে, তোমার সেলফ কন্ট্রাডিক্টরি হবে, সেইগুলোকে আমরা অ্যানালাইটিক্যাল প্রপোজিশন বলি। তো এখানে প্রায়োরি স্টেটমেন্ট ওর ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেগুলো, সেগুলোকে যদি আমরা নেগেটিভ করি, একটা নেগেশন ফর্ম যদি দেওয়া হয়, তাহলে কেমন এটা স্ববিরোধী হয়। যেমন হয়তো বললাম যে 2 আর 2 4 হয়, এবার হয়তো বললাম 2 আর 2 4 হয় না, তাহলে এটা সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছে, পরস্পর বিরোধী, হ্যাঁ, স্ববিরোধী হয়ে যাচ্ছে এটা। বা একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ ট্রায়াঙ্গেল 3 অ্যাঙ্গেলস কনস্টিটিউটস 180 ডিগ্রি, ঠিক আছে। বা হয়তো বাক্যটাকে এরকম বললাম যে দ্য সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার যদি বলি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি নয়, তাহলে এটা তোমার সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তাহলে এগুলাকে আমরা অ্যানালিটিক্যাল প্রপোজিশনও বলে থাকি। আরও এক ধরনের আছে তোমার এ পোস্টারিওরি নলেজ। এ পোস্টারিওরি নলেজ 4 নম্বর, পোস্টারিওরি নলেজ। পোস্টারিওরি নলেজ মানে কি দেখো, পোস্টারিওরি নলেজকে আমরা সায়েন্টিফিক নলেজ বলে থাকি। এটাকে আমরা বলি সায়েন্টিফিক নলেজ। সায়েন্টিফিক পোস্টারিওরি নলেজ আর সায়েন্টিফিক নলেজ। তাহলে সায়েন্টিফিক নলেজ পোস্টারিওরি কথাটার মানে হচ্ছে তোমার কিন্তু আফটার। পোস্টারিওরি মিন্স আফটার।
তাহলে পোস্টেরিয়রি নলেজ বা সায়েন্টিফিক নলেজ আমরা সেই স্টেটমেন্টগুলোকে বলবো বা সেই ধরনের প্রপোজিশনগুলোকে বলবো যে প্রপোজিশনগুলোর ভ্যালিডিটি বা বৈধতা এবং মানে সত্যতা এগুলি মানে ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করা হয়। যে ধরনের স্টেটমেন্ট বা বিবৃতির বৈধতা, গ্রহণযোগ্যতা, সত্যতা শুধুমাত্র ভেরিফিকেশন, অবজারভেশনের মাধ্যমে নির্ণয় করা হয় সেগুলিকে আমরা পোস্টেরিয়রি নলেজ বা সায়েন্টিফিক নলেজ বলি। যেমন একটা এক্সাম্পল যদি বলি যে আয়রন রাস্ট, একটা এক্সাম্পল বললাম যে আয়রন রাস্ট, লোহায় মরিচা ধরে। তাহলে এটা আমরা একটা অবজারভেশন বা ভেরিফিকেশন করে এটা যাচাই করতে পারি যে লোহাতে মরিচা পড়ে কিনা, আয়রন রাস্ট। বা হয়তো আর একটা এক্সাম্পল হয়তো বললাম যে স্নো ইজ হোয়াইট, স্নো ইজ হোয়াইট, তুষার হচ্ছে তোমার সাদা। তাহলে এটা ভেরিফিকেশনের মাধ্যমে সত্যতা যাচাই করতে পারি, স্নো ইজ হোয়াইট। বা হয়তো আর একটা এক্সাম্পল দিলাম যে মেটালস কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, মেটালস কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, মানে ধাতু যেগুলা সেই মেটালস এটা কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ধাতু বলছে তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে বা তাপ ও বিদ্যুতের পরিবাহী। তাহলে এইগুলো হচ্ছে তোমার পোস্টেরিয়রি নলেজ আর সায়েন্টিফিক নলেজ আমরা বলছি এগুলোকে, ঠিক আছে? বা এই যে এই ধরনের মানে প্রপোজিশন, এই যে প্রপোজিশনগুলোকে আমরা বলছি, এই প্রপোজিশনকে আবার বলা হয় তোমার সিনথেটিক প্রপোজিশন। এইগুলিকে সিনথেটিক প্রপোজিশন বলা হয়। এই স্টেটমেন্টগুলোকে সিনথেটিক স্টেটমেন্ট বা সিনথেটিক প্রপোজিশন বলা হয়, ঠিক আছে? সিনথেটিক প্রপোজিশন বলা হয়েছে এই কারণে যে এদের যে বৈধতা বা এদের ভ্যালিডিটি বা ট্রুথফুলনেস, ফলসিটি, অ্যাকসেপ্টেবিলিটি, হ্যাঁ, এটা ভেরিফিকেশনের মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে যাচাই করা হয় বা নির্ধারণ করা হয়। তার জন্য এগুলিকে সিনথেটিক প্রপোজিশন বলি। তাহলে একটা সিনথেটিক প্রপোজিশন পোস্টেরিয়রি নলেজকে বলছি বা সায়েন্টিফিক নলেজের স্টেটমেন্টগুলোকে বলছি। আর আগেরটাতে দেখলাম আমরা প্রায়োরি নলেজ বা সেটাকে ম্যাথমেটিক্যাল নলেজ এবং সেটাকে আমরা অ্যানালাইটিক্যাল প্রপোজিশন বলেছিলাম, ঠিক আছে? এবার দেখো আরও এক ধরনের জ্ঞান আছে, পাঁচ নাম্বার হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সড নলেজ। এক্সপিরিয়েন্সড নলেজ মানে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। যে জ্ঞানগুলো আমরা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে থাকি সেগুলোকে এক্সপিরিয়েন্সড নলেজ বলে থাকি, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। যেমন হচ্ছে আমরা প্রতিদিন সূর্যকে সকালে পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। তাহলে এই যে প্রতিদিন এটা একটা মানে প্রতিদিনের আমাদের অভিজ্ঞতায় এটা দেখছি। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এই স্টেটমেন্টটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সড নলেজ, অভিজ্ঞতালব্ধ জ্ঞান, ঠিক আছে? তাহলে যে জ্ঞানকে আমরা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করি সেগুলো হচ্ছে অভিজ্ঞতালব্ধ জ্ঞান। এরপরে দেখো ট্যাসিক নলেজ আছে এক ধরনের, ট্যাসিক নলেজ। ট্যাসিক নলেজ এটাকে আমরা মৌন জ্ঞান বলি, মৌন। ট্যাসিক মানে হচ্ছে মৌন। তাহলে মৌন জ্ঞান কাকে বলা হয়? এই ট্যাসিক নলেজ হচ্ছে একান্তই মানে কোনো ব্যক্তির ব্যক্তিগত জ্ঞান, নিজস্ব একটা বিষয়, ঠিক আছে? এটা অত্যন্ত মানে নিজস্ব বিষয় এবং এটা অন্য কারোর সঙ্গে শেয়ার করাও কিন্তু খুবই মুশকিল। তাহলে ট্যাসিক নলেজ ক্যান নট কমিউনিকেটেড or cannot be shared or cannot be communicated with others. তাহলে ট্যাসিক নলেজ হচ্ছে একান্তই পার্সোনাল নলেজ,
এটাকে কমিউনিকেট করা যায় না বা এটাকে শেয়ার করা যায় না। ঠিক আছে, এটা এই ধরনের জ্ঞানকে আমরা ট্যাসিক নলেজ বলে থাকি। তারপরে দেখো রিসিভড নলেজ আছে, রিসিভড নলেজ। রিসিভড নলেজ, রিসিভড নলেজ আমরা বলছি। রিসিভ নলেজ মানে আমরা কারো লেকচার শুনে যে জ্ঞানটা অর্জন করছি, হ্যাঁ, কারো হয়তো বক্তব্য শুনে যে জ্ঞানগুলো অর্জন করে থাকি, কারো মানে ডেমনস্ট্রেশন বা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে জ্ঞান অর্জন করি, সেগুলোকে আমরা রিসিভড নলেজ বলে থাকি। ঠিক আছে, আরও এক ধরনের আছে প্রভার্বিয়াল নলেজ। প্রভার্বিয়াল নলেজ, প্রভার্বিয়াল নলেজ, প্রভার্বিয়াল মানে কি প্রবাদ বাক্য যেগুলো আমরা বলি, অনেকের মানে দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে এই সমস্ত মানে স্টেটমেন্টগুলো তৈরি হয়। ঠিক আছে, তো এই প্রভার্বিয়াল নলেজ যেটা প্রবাদ বাক্যমূলক জ্ঞান, প্রবাদ বাক্য অনেক সময় মানে জ্ঞানের হিসাবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে থাকি বা বৈধতা দান করে থাকি, সেগুলোকে প্রভার্বিয়াল নলেজ বলা হয়। প্রভার্বিয়াল জ্ঞান, যেমন এখানে একটা এক্সাম্পল তোমাদের বলে রাখি, মানে ইরাকের যে রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের যখন ফাঁসি হয়েছিল, ফাঁসির মানে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে বিপদের সময় মানে পরনের লুঙ্গিও বিশ্বাসঘাতকতা করে, মানুষের বিপদের সময় পরনের লুঙ্গিও বিশ্বাসঘাতকতা করে। এই একটা প্রভার্বিয়াল স্টেটমেন্ট, প্রভার্বিয়াল সেন্টেন্স। তাহলে এটা যে প্রভার্বিয়াল নলেজ। ঠিক আছে, তাহলে এই ধরনের তোমার নলেজ হচ্ছে। আরও এক ধরনের নলেজ আছে তোমার, সেটা হচ্ছে দেখো 8 নম্বর ইনসাইটফুল নলেজ। বা ইনসাইটফুল বা ইনসাইটফুলি বলি এখানে। ইনসাইটফুল নলেজ আমরা অনেক সময় বলি, তো অন্তর্দৃষ্টি বা দূরদর্শীমূলক জ্ঞান, আগাম অনেকে অনেক কিছু বলে দেয়, হ্যাঁ, সেটাকে আমরা বা এটাকে ইনটুইশনও বলি, ইনটুইশন। ঠিক আছে, তাহলে ইনসাইটফুল নলেজ যেমন তোমার দূরদর্শী, মানে অনেকে অনেকে আগে থেকে অনেক কিছু বলে দেওয়ার যে ক্ষমতা রাখে, সেটাকে ইনসাইটফুল নলেজ আমরা বলে থাকি। যেমন হয়তো তোমার একটা এক্সাম্পল যদি দিই, যে এপিজে আব্দুল কালাম যখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তখন তিনি একটা মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়া উইল অ্যাচিভ দি স্ট্যাটাস অফ এ ডেভেলপড কান্ট্রি বাই 2020, যে ভারত 2020 সালে উন্নত দেশের মর্যাদা পাবে, উন্নত দেশের স্বীকৃতি লাভ করবে, এই কথাটা তিনি বলেছিলেন। তখনকার মানে ইন্ডিয়ার মানে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে ট্রেন্ড বা যে মানে ধারা ছিল, সেইটাকে তিনি হয়তো মানে বেস করে এই ধরনের মন্তব্য করেছিলেন। তাহলে সেই তখন সেই জ্ঞান, সেই স্টেটমেন্টটা ছিল ইনসাইটফুল নলেজ। তাহলে সেইটার যে ভ্যালিডিটি বা অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা, সেটা মানে প্রমাণ করার জন্য বা সে সত্যতা যাচাইয়ের জন্য আমাদের কী করতে হতো, কারণ 2020 সাল পর্যন্ত ওয়েট করতে হবে। এখন তো বুঝতে পারছি দেশের পরিস্থিতি কেমন, দেশের অর্থনীতি বা দেশের যে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এখন কী অবস্থায় আছে আমরা সবাই বুঝতে পারছি। এই যে ইনসাইটফুল নলেজ তোমার, তাহলে এইরকম বিভিন্ন টাইপের নলেজ আছে তোমার। এবার আমরা দেখব মানে জ্ঞানের উৎসগুলা কী কী। জ্ঞানের যে সোর্স আছে তোমার, সোর্স অফ নলেজ, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এবার। ঠিক আছে, মানে ভ্যারিয়াস সোর্স অফ নলেজ, ভ্যারিয়াস সোর্স অফ জ্ঞানের বিভিন্ন উৎস। কোথা কোথা থেকে জ্ঞান ক্রিয়েট হয় বা কোথা কোথা থেকে জ্ঞান জেনারেট হয়, সেই জ্ঞানের উৎসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এক নাম হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে জ্ঞান আসে আমাদের, অভিজ্ঞতা থেকে জ্ঞান আসে, অভিজ্ঞতা জ্ঞান অর্জন করি, তাহলে এক্সপিরিয়েন্স হতে একটা জ্ঞানের উৎস। 2 নম্বর হচ্ছে তোমার রিজনিং,
রিজনিং একটা জ্ঞানের উৎস। রিজনিং এর মধ্যে ডিডাকটিভ আছে আর ইন্ডাকটিভ আছে। ডিডাকটিভ রিজনিং আর ইন্ডাকটিভ, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ রিজনিং তোমার, তাহলে রিজনিং আছে। তারপরে আছে তোমার দ্য রিজনিং হলো তোমার এক্সপিরিয়েন্স, হলো রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ। বৈজ্ঞানিক গবেষণা, এটা কিন্তু জ্ঞানের একটা বড় উৎস। সাইন্টিফিক রিসার্চ করে জ্ঞান অর্জন করা হয়। তারপরে 4 নম্বর হচ্ছে দেখো অথরিটি। অথরিটি একটা কর্তৃত্ব, হ্যাঁ, কমান্ডিং পাওয়ার, কমান্ডিং অথরিটি, এটা কিন্তু একটা জ্ঞানের উৎস। ঠিক আছে, জ্ঞানের উৎস। তারপরে আছে তোমার হয়তো একটা এক্সাম্পল দিই অথরিটির, যেমন হয়তো বললো যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল। এই 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 স্টেটমেন্টটা একজন টিচার বলছে ইতিহাসের ক্লাসে পড়াতে গিয়ে, এবং স্টুডেন্টরা এটা বিশ্বাস করছে, স্টুডেন্টরা এটা তোমার মেনে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে। তাহলে এটা হচ্ছে অথরিটেটিভ নলেজ, কারণ টিচারের ওই বিষয়ে অথরিটি আছে, তার কর্তৃত্ব আছে, কমান্ডিং পাওয়ার আছে। ঠিক আছে, তো ইতিহাস বই এখানে অথরিটির কাজটা করছে। ইতিহাস হিস্ট্রি বুক, হ্যাঁ, এটা অথরিটি হিস্ট্রি বুক থেকে আমরা পড়ি, কারণ আমরা যখন ইতিহাস বইয়ে পড়ছি যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল, তাহলে আমরা তো সেই পানিপথের গ্রাউন্ডে 1526 সালে সেখানে ছিলাম না, তখন আমাদের জন্মই হয়নি। অথচ আমরা এটাকে বিশ্বাস করছি বা স্বীকার করছি, সত্য বলে মেনে নিচ্ছি, বা যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল পানিপথ নামক স্থানে। তাহলে এখানে অথরিটি, ইতিহাস বইটা একটা অথরিটির কাজ করছে এবং টিচার অথরিটির কাজ করছে। তাহলে এই অথরিটিটা হচ্ছে একটা সোর্স অফ নলেজ। নাম্বার 5 কি আছে দেখো, তাহলে জ্ঞানের 5 নম্বর উৎস হচ্ছে তোমার, মানে নাম্বার উৎস হচ্ছে তোমার ইনটুইশন, যেটাকে আমরা বলছি ইনটুইশন বা অন্তর্বুদ্ধি। অন্তর্বুদ্ধি, ঠিক আছে, অন্তর্বুদ্ধি বা ইনটুইশন, শতলব্ধ জ্ঞান, যেটা যেটা আমি এর আগে এক্সাম্পল দিলাম তোমাদের। জেপিজে আব্দুল কালাম বলেছিল যে 2020 সালে ভারত উন্নত দেশের মর্যাদা পাবে। ঠিক আছে, বা হয়তো বলছে যে অনেক সময়তে এই ধরনের ভবিষ্যৎবাণী করা হয়, তাহলে এটাকে ইনটুইশন বা অন্তর্বুদ্ধি বলছি আমরা। এটা এক ধরনের জ্ঞানের উৎস। নাম্বার 6 হচ্ছে তোমার ফেথ। ফেথ মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাসও কিন্তু এক ধরনের জ্ঞানের উৎস, কোনো কিছুকে বিশ্বাস করা। ঠিক আছে, তাহলে কোনো একটা বিশ্বাস স্থাপন করা, বিশ্বাসটা কিন্তু একটা জ্ঞানের উৎস। তারপরে হচ্ছে তোমার সোশ্যাল কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন। সোশ্যাল কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন, সামাজিক রীতিনীতি এবং ট্র্যাডিশন মানে ঐতিহ্য, হ্যাঁ, এটাও কিন্তু একটা জ্ঞানের উৎস। তাহলে সোশ্যাল কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন, এটা একটা জ্ঞানের উৎস তোমার। আরও একটা জ্ঞানের উৎস আছে তোমার রিভিলেশন। রিভিলেশন আর ওয়াহি আমরা বলে থাকি এটাকে। ঠিক আছে, তাহলে এই যে রিভিলেশন বা ওয়াহি যেটাকে আমরা বলছি, সেটা এখানে দেখো যে আমাদের যে সৃষ্টিকর্তা, গোটা মানে ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা একজন আছেন। মানে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে তাকে সম্বোধন করে, কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, হ্যাঁ, কেউ ঈশ্বর বলে। তো এই যে ঈশ্বর, আল্লাহ বা গড এর কাছ থেকে যে সমস্ত ঐশিক বাণী, যে সমস্ত মানে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে মানুষের মানে জন্য আর কি, সেই ঐশিক বাণী বা মানে আসমানি কিতাবের যে সমস্ত বাণী, মেসেজ, সেইগুলো হচ্ছে তোমার রিভিলেশন বা ওহি। হ্যাঁ, যেমন হচ্ছে কোরআন হচ্ছে একটা রিভিলেশন, কোরআন হচ্ছে একটা তোমার ওহি, আল্লাহর তরফ থেকে এটা মানব জাতির
জন্য নাজিল হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা জ্ঞানের উৎস। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জ্ঞানের উৎস পেলাম অনেকগুলো, এগুলো হচ্ছে জ্ঞানের উৎস হিসেবে আমরা ধরে নিই। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি আর তোমাদের দীর্ঘায়িত করতে চাইছি না। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, তাহলে আশা করি নলেজ সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি এখনই বক্তব্য শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।